মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সম্পর্কে দুটো খারাপ কথা বলে, এসআইআর কেন হবে প্রশ্ন তোলে মণ্ডপের মধ্যে ঠাকুরের সামনে, তাহলে অমিত শাহ এসে বলছে যে তৃণমূলকে এখানে হারাতে হবে 2026-এ। মানে আমার তোমার সকলের যেটা উদ্যোগের পুজো ছিল সেটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পুজোতে পরিণত হচ্ছে, যেখানে প্রমোটার ইম্পর্টেন্ট, ব্যবসাদার ইম্পর্টেন্ট। যে অরূপ বিশ্বাসের পুজো কিংবা সুজিত ঘোষের পুজো যে দাপাদাপি আমরা দেখি, তার পাল্টে একটা সজল ঘোষের পুজো যদি হয় তাহলে অসুবিধা কোথায়? সমাজ থেকেই তো রাম মন্দির তৈরি হয়েছে সমাজের টাকা দিয়ে, তাহলে পুজো কেন সমাজের টাকা দিয়ে হবে না? এই প্রশ্নগুলো যে বিজেপি রেখেছিল সে কিন্তু শেষ পর্যন্ত ওই তৃণমূলের গলিতেই ঢুকে গেল। যখন অমিত শাহ এসে বাংলায় সজল ঘোষের পুজো থেকে প্রচার করেন, এটা তো আপনাকে স্বীকার করতে হবে যে প্রচারের মঞ্চটা কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস তৈরি করে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আবহকাল নিয়মে সময় অনুসারে বদলেছে সময়, সমাজ, বাংলা এবং বাংলার দুর্গাপুজো। সাবেকিয়ানা ছেড়ে বাংলার দুর্গাপুজো হয়েছে স্বাবলম্বী এবং সার্বজনীন। ইউনেস্কোর স্বীকৃতি জুটেছে, বেড়েছে বিপুল বিনিয়োগ এবং উপচে পড়ছে মানুষের ঢল। এত কিছু সত্ত্বেও আজকে দিনের শেষে এই প্রশ্ন ওঠে যে আমাদের রাজ্যে যে দুর্গাপুজো চারিদিকে হচ্ছে তা কি সত্যি রাজনৈতিক প্রভাব মুক্ত? শেষ 3 দিন ধরে আমরা দুর্গাপুজোর যে চিত্র দেখলাম তা কি সত্যি আমাদের এই বাংলা ডিজার্ভ করে? কেমন ছিল সে সময়ের পুজো, কেমনই বা এই সময়ে পুজোটা রাজনৈতিক প্রভাবে জড়িয়ে পড়ছে? এইসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। অনেক দশক ধরে বাংলার পুজোটাকে দেখলেন, এবারের পুজো নিয়ে কি বেশি রাজনীতি হচ্ছে? মানে সজল ঘোষের পুজো নিয়ে 4 দিন ধরে যেটা হচ্ছে, আজকের দিনে তো এই প্রশ্ন উঠবে, কিসের জন্য রাজনৈতিক নেতাদের এত দাপাদাপি? পাশাপাশি কেনই বা বিরোধী রাজনৈতিক দল যারা পুজো করতে চায় এইটা ফেস করতে হবে আমাদের বাংলায়? প্রথমত তোমার চ্যানেলের সবাইকে আমার তরফ থেকে শুভ নবমীর অভিনন্দন, শুভেচ্ছা, এবং তুমি সুস্থ থাকো। তোমার চ্যানেল ইতিমধ্যেই 10 লক্ষ সাবস্ক্রিপশনে ছেড়ে গেছে। পশ্চিমবাংলার অন্যতম মুখ তুমি, তোমার সকল স্টাফকে আমার শুভেচ্ছা, এবং একই সাথে পশ্চিমবাংলার মানুষকে, সাধারণ মানুষকে, সবাইকে আমার তরফ থেকে শুভ নবমীর শুভেচ্ছা। দেখো, মানে সত্যি বলতে কি আমাকে খুব বিচলিত করছে লাস্ট কয়েকটা বছর, এবছর খুব বেশি করে, যে আমাদের পুজোগুলো ক্রমশ সার্বজনীন যে চরিত্র, সেই চরিত্র কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা দুর্গাপুজোর রশিদে পর্যন্ত লিখি সার্বজনীন দুর্গোৎসব, আমরা ব্যানার, পোস্টার সর্বত্র আমরা সার্বজনীন বলি। দুর্গা উৎসব সেকালে তো পল্লীবাসী সবাই মিলেই করতেন। সেই সময় বড় বড় জমিদার, রাজাদের আনুগত্য ছিল না, ছিল, কিন্তু সেই আনুগত্য কখনোই সার্বজনীনতার যে ভাবনা, সার্বজনীনতার যে চরিত্র, সেটাকে বিলীন করে দেয়নি। ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে তো বটে, গত কয়েক বছর এই সার্বজনীনতা পুজোগুলো হারাচ্ছে। পুজোগুলো কার্যত বলা যায় কোনোটা তৃণমূল কংগ্রেসের শিবিরে, তো কোনোটা অল্প কিছু বিজেপির শিবিরে ঢুকে যাচ্ছে। দেখো, পুজো 50-60 দশকে যদি দেখি, তাহলে দক্ষিণপন্থী রাজনৈতিক দল হিসাবে অনেক দলই কিন্তু মানে তাদের নেতা নেত্রীরা পুজোর সাথে যুক্ত থাকতেন। কংগ্রেস দলের সব তাবো নেতাদের নিজস্ব পুজো ছিল, কিন্তু সেটা কখনোই মানে পুজো মণ্ডপে দলীয় নেতাদের ছবি, পুজো মণ্ডপ উদ্বোধনে বিরোধী শিবিরকে আক্রমণ করা, পুজো মণ্ডপে বিরোধীদের তুলোধনা করে নিজের রাজনৈতিক ভাবনা চিন্তা প্রচার করা, যেটা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের নামে করেন। পুজো উদ্বোধন করতে গিয়ে সার্বজনীন মঞ্চ, মনে রাখবে, দল মত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতার যে মানে দুর্গা মণ্ডপ, সেই মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে কার্যত বলা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দল কখনো বিজেপি, কখনো সিপিএম কে তুলোধনা করছেন, কখনো আবার নিজের দলের প্রচার করছেন, এবং এটা কিন্তু ক্রমশ মানে মানুষের কাছে অসহিষ্ণু হচ্ছে। একইভাবে তুমি যদি দেখো যে যারা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি,
তারাও কিন্তু কাউন্টার হিসাবে, অর্থাৎ তৃণমূল যেহেতু পুজোগুলো নিয়ন্ত্রণ করছে, ফলে তৃণমূলের কাউন্টার হিসেবে বিজেপি তার মতন করে পুজো উদ্বোধন করছে, কিছু কিছু ক্ষেত্রে পুজো নিয়ন্ত্রণ করছে, এবং পুজো মণ্ডপগুলোও তারা নরেন্দ্র মোদীর মুখ দিয়ে ভরিয়ে দিচ্ছে। ফলে এটাও কিন্তু আরেকটা কাউন্টার, অর্থাৎ তুমি শাসক, বর্তমান শাসক তৃণমূল কংগ্রেসকে যেমন মানে দেখতে পাচ্ছ যে তারা সার্বজনীন দুর্গা উৎসবকে দলীয় দুর্গা উৎসবে পরিণত করছে। বিরোধী রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় আসবে বলে দাবি করেন, তারাও কিন্তু একই পথ অনুসরণ করে পুজো মণ্ডপগুলোকে রাজনীতিতে ভরিয়ে দিচ্ছেন এবং তাদের দলীয় রাজনীতিতে ভরিয়ে দিচ্ছেন। দেখো, 50-60-এর দশকে যারা কংগ্রেসের তাবর তাবর নেতা ছিলেন, তাদের পৃষ্ঠপোষকতায় প্রচুর পুজো হয়েছে। এমনকি 70-80 দশক থেকে যে সমস্ত বড় বড় নেতার নাম তুমি মানে শুনে থাকো, সুব্রত মুখার্জির একডালিয়া হতে পারে, তোমার গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার একসময় যখন মানে সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ পরিচালনা করতেন, কেউ বলতে পারবে প্রদীপ ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ারকে বিজেপির বা তৃণমূল বা কংগ্রেসের পুজো পরিণত করেছিল? বলতে পারবে কেউ? আজকে সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটাকে বিজেপির পুজোতে পরিণত করেছে। ওখানে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মণ্ডপে ঢোকানো হচ্ছে এবং নরেন্দ্র মোদীর বিজেপির পতাকা ছড়াছড়ি। ফলে যে প্রশ্নটা আসছে, সজল ঘোষের বাবা যিনি বেঁচে ছিলেন প্রদীপ ঘোষ, তিনি প্রদীপ ঘোষ ওই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটাকে বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের পুজো কেউ বলতে পারবে? দিনের পর দিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আমরা দেখেছি, সেখানে প্রদীপ ঘোষ পরিচালনা করতেন কংগ্রেসের নেতা হিসেবে, কিন্তু কখনোই বলতে পারবো যে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ওখানে টের পেয়েছি? ঠিক একডালিয়ার পুজো সুব্রত মুখার্জি পরিচালনা করেছেন, বহু বর্ষীয়ান নেতা। কোনোদিন বলতে পারবো যে সুব্রত মুখার্জির উপস্থিতির জন্য একডালিয়া পুজোকে কখনো মনে হয়েছে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের পুজো? কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি করেছে, সেটা সন্তোষ মিত্র স্কোয়ারের ক্ষেত্রে সজল ঘোষ হতে পারে, বা চেতলার ক্ষেত্রে ববি হাকিম হতে পারে, সুজলচির সংঘ ক্ষেত্রে অরূপ বিশ্বাস হতে পারেন, বা তোমার পাড়া ছোট বড় মেজর সমস্ত পুজোগুলো মূলত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতারা, কাউন্সিলররা, প্রতিনিধিরা, তারা এমনভাবে মণ্ডপ সজ্জা করছে, মণ্ডপের মানে উদ্বোধন করছেন, মণ্ডপের মধ্যে তাদের উপস্থিতি এমনভাবে রাখছেন যে কার্যত এগুলো দলীয় মানে অনুষ্ঠানে পরিণত হচ্ছে। ফলে আমাদের যেটা মানে মূল বক্তব্য, যে সার্বজনীন দুর্গা পূজা সমস্ত দল মত নির্বিশেষে সবার জন্য যে পুজো, সেই পুজো কিন্তু ক্রমশই আমরা লক্ষ্য করছি যে দলীয় পতাকার তলে, দলীয় ভাবনায়, দলীয় চিন্তায়, দলের প্রচারে, দলের মুখ রেখে এটাকে কার্যত বলা যায় যে দলীয় প্রোগ্রামে পরিণত করছে। এটা ভয়ের। একদিকে আমরা ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি পাবো, আর এইটা ক্রমশ সংকীর্ণ দলীয় রাজনীতির মধ্যে ঢোকাবো, এটা কিন্তু মানে চিন্তার বিষয় এবং সমাজ থেকে প্রতিবাদ করা উচিত। দেখো তুমি, না নিঃসন্দেহে মানে দুর্গাপুজোর মণ্ডপের সামনে বসে রাজনৈতিক তর্ক তরজা করতে হবে, এটা আনএক্সপেক্টেড। বাংলায় হয়তো এই বিষয়টি ভীষণ মাত্রায় জড়িয়ে পড়েছে, কিন্তু আমার মনে হয় এই আড্ডার পরবর্তী ধাপ ঘরে গিয়ে করা ভালো। দুর্গা ঠাকুরের মণ্ডপে আজকে রাজনৈতিক তর্ক তরজা বাদ দেওয়াই উচিত। চলুন বাকি আড্ডা ঘরের ভিতর। এরপরেও তো যে প্রশ্নটা উঠবে, যে অরূপ বিশ্বাসের পুজো কিংবা সুজিত ঘোষের পুজো যে দাপাদাপি আমরা দেখি, তার পাল্টা একটা সজল ঘোষের পুজো যদি হয় তাহলে অসুবিধা কোথায়? এবং সজল ঘোষের পুজো হলে কেন 4 দিন 4 রকম ঝুটঝামেলা উদ্যোক্তাদের পোহাতে হবে? এমনকি স্পন্সর, লাইটের শো যারা করেছে তাদেরকে নোটিশ দেওয়া হবে? এই প্রশ্ন প্যারালালি উঠবে। এবং এই প্রশ্নের সঙ্গে সমান্তরালের যে প্রশ্ন ওঠে, যে বাম আমলের দুর্গাপুজো আপনি দেখেছেন, কয়েক দশকের দুর্গাপুজো, এই ধরনের রাজনৈতিক আকচি এটা কি আপনি দেখেছিলেন সে সময় পুজোটায়? প্রথমত বলবো, বামফ্রন্টের অনেক নেতা বা অনেক কর্মী পুজোর পেছনে থাকতো, একেবারে সামনে কখনোই তারা থাকতেন না। এবং বামের কোনোদিন তুমি একটা প্যান্ডেল দেখাতে পারবে না যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মানে ছবি ছিল, যেখানে বিমান বসুর ছবি ছিল, যেখানে অন্য কোনো বাম নেতার ছবি ছিল, তুমি একটা সিঙ্গেল দেখাতে পারবে না। মানে তুমি দেখাতে পারবে না ইভেন যে জ্যোতি বসুর ছবি কোথাও। কিন্তু তোমাকে আমি বলছি, বাম নেতারা তাই বলে কি একেবারেই পুজোর পেছনে থাকতেন না? থাকতেন, কখনোই সামনে আসতেন না, রাজনীতিটাকে সামনে আনতে দিতেন না। কোনো পুজো ভ্রমণ করে আমার মনে হয়নি যে ওটা সিপিএম পরিচালনা করছে।
ভেতরে গিয়ে মানে হয়তো তথ্যগতভাবে দেখে শুনেছি যে সুভাষ চক্রবর্তী পেছনে আছেন বা অন্য কেউ পিছনে আছেন, কিন্তু সরাসরি ছবি সুভাষ চক্রবর্তী সেটা নিয়ে মঞ্চে রাজনীতি করছেন এর ছবি আমি দেখিনি। দ্বিতীয় যেটা বামেরা যেটা করে সেটা হলো তাদের যে পাবলিকেশনগুলো সেগুলো মানে ঠাকুর মণ্ডপের অনেক দূরে বসে তারা, এবং তারা তাদের মতন বিক্রি বাট্টা করে, এবং সেখানে কোনো মানে মানে মণ্ডপের পুজোর সাথে সম্পর্ক সে থাকে না। ওটা অতীতেও তারা করতেন, আজও তারা করেন। সেটা তো যে কোনো মানে মানে পাবলিশারও থাকতে পারে, বিভিন্ন বিপণনী দোকানগুলোও থাকে পুজো মণ্ডপের থেকে দূরে। ফলে এটা একটা দিক। কিন্তু এখন যেটা তোমায় হচ্ছে সেটা হলো যে মণ্ডপের উদ্বোধনকে কেন্দ্র করে শাসক দলের বা বিরোধী দলের প্রচার। মানে তোমার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে বিজেপি সম্পর্কে দুটো খারাপ কথা বলে, এসআইআর কেন হবে প্রশ্ন তোলে মণ্ডপের মধ্যে ঠাকুরের সামনে, তাহলে অমিত শাহ এসে বলছে যে তৃণমূলকে এখানে হারাতে হবে 2026-এ। ফলে সজল ঘোষের মণ্ডপে এসে পরিষ্কার হারানোর মানে ডাক দিয়েছে। মানে আমার প্রশ্ন হচ্ছে ঠাকুরের সামনে উদ্বোধন করতে গিয়ে যেভাবে রাজনীতির আকচি মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপি নেতৃত্ব করছেন, এটা আমার মতে সার্বজনীন যে চরিত্র মানে পুজোর, দুর্গাপুজোর বাঙালি সার্বজনীন চরিত্র মানে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেইটা কিন্তু হারাচ্ছে। এটা আমার হলো প্রথম প্রপোজিশন। দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখো আজকে আমরা উদাহরণ হিসাবে সন্তোষ মিত্র স্কোয়ার, ববি হাকিমের চেতলা অগ্রগামী বা সুরুচি সঙ্গের গল্প করছি, তা তো নয়। তুমি তোমার পাড়া তুমি যদি নিশ্চিন্দা বালিতে দেখো, দেখবে সব তৃণমূলের লোকজন ভরে গেছে। আমি সিথিতে যদি দেখি একটার পর একটা পুজো মানে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের, এবং এটা লক্ষ্য করে দেখবে আমন্ত্রিত যারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন। তৃণমূল কংগ্রেসের ম্যাক্সিমাম, তুমি আমায় বলতে পারো কয়টা বিরোধী স্থানীয় স্তরে, কয়েকজন বিরোধী তোমার নিশ্চিন্দাতে স্থানীয় স্তরে সিপিএম করে, তাদেরকে কি ডাকে তৃণমূলের লোকরা? বা আমার সিথিতে যারা বিজেপি করে তাদেরকে কি ডাকে মানে তৃণমূলের কাউন্সিলরদের পরিচালিত পুজোগুলোতে? না। আমার প্রশ্ন হচ্ছে পুজোতে শাসক দলের হেজিমনি পরিচালনার ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে এতটাই মাত্রাধিক্য লক্ষ্য করা যাচ্ছে যে এর সার্বজনীন চরিত্র হারিয়ে গেছে। এটা পুরস্কার রাজনীতির যে আকচি রাজনীতির যে প্রচার মঞ্চ পরিষ্কার করে হচ্ছে। দেখো শুরুটা হয়েছিল এইভাবে, পুজোগুলো সাধারণত করে সমাজের থেকে মানে দান নিয়ে, সমাজের থেকে সাবস্ক্রিপশন নিয়ে, চাঁদা নিয়ে এই পুজোগুলো আয়োজন হতো। এবং সমাজের তার ফলে কি হতো, সমাজের প্রত্যেকটা লোক যখন আমি চাঁদা দিতাম বা চাঁদা নেওয়া হতো, তখন আমি সাইকোলজিক্যালি ইনভলভ হতাম। আর্থিক মানে টাকা যখন দিয়েছি তখন আমি সেখানে আমার একটা অধিকার বোধও থাকতো। এখন এই অনেক পুজোই দুভাবে, একটা হলো সরকার সরাসরি টাকা দিচ্ছে, ট্যাক্স পেয়ারের টাকা, ফলে সরকারি মানে পুজোতে পরিণত হচ্ছে, এবং একই সাথে স্পন্সরের মাধ্যমে যে টাকা জোগাড় হচ্ছে, ফলে স্থানীয় স্তরে তুমি দেখবে চাঁদার মানে যে চাপটা সেটা নেই, অন্যরকম মেকানিজম তৈরি হয়ে গেছে। একটা মেকানিজম মানে স্থানীয় প্রমোটারকে দিতে হচ্ছে, প্রমোটার আমার থেকে টাকা নিচ্ছে, বা স্থানীয় ব্যবসাদার মানে থেকে টাকা নিচ্ছে, সেই ব্যবসাদার আবার আমার থেকে জিনিসপত্রের দাম নিচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে যেহেতু আমি পুজোতে চাঁদা দিচ্ছি না, ফলে আমার যে সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট, ইনভলভমেন্ট ওই পুজোর সাথে সেটা কিন্তু কমে আসছে। আর নির্ভরতা বাড়ছে ব্যবসায়ীদের উপর, প্রমোটারের উপর, বিভিন্ন স্পন্সর কোম্পানিগুলোর উপর, আর রাজ্য সরকারের উপর। ফলে ক্রমশ কিন্তু পুজোটা তার সার্বজনীন চরিত্র এইভাবে কিন্তু হারাচ্ছে। মানে আমার তোমার সকলের যেটা উদ্যোগের পুজো ছিল, সেটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পুজোতে পরিণত হচ্ছে, যেখানে প্রমোটার ইম্পর্টেন্ট, ব্যবসাদার ইম্পর্টেন্ট, স্পন্সর ইম্পর্টেন্ট। সেখানে সাধারণ মানুষ মানে বিশেষ করে বিরোধী শিবিরে যারা থাকেন, ভাবনা চিন্তায় থাকেন, তাদেরকে কার্যত বলা হয় অবহেলা করে রেখে দেওয়া হয়, তাদেরকে ডাকা পর্যন্ত হয় না। ফলে এবং মানে শিল্পীদের মধ্যেও, আমি শিল্পী যারা শুনছেন তাদের নিশ্চয়ই জানবেন, তিনি কবি হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, তিনি সিনেমা আর্টিস্ট হতে পারেন, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত যারা, তাদেরকেই বিভিন্ন মণ্ডপে ডাকা হচ্ছে, উদ্বোধনের জন্য ডাকা হচ্ছে। কিন্তু বিরোধী শিবিরে থাকা শিল্পী, সাহিত্যিক মানে যারা আছেন বা মানে অভিনেতা আছেন, তাদের কয়জনকে ডাকে? গায়ক আছেন কয়জন? বাদশামত্য কয় জায়গায় ডাক পায়? কিন্তু তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত যারা আছেন তারা প্রচুর জায়গাতে ডাক, নচিকেতা 50টা হয়তো জায়গাতে ডাক পায়।
তো এইরকম একটা পরিস্থিতিতে আমি তোমায় বলছি যে আমার ভীষণ ভীষণ চিন্তার বিষয় যে একদিকে আমরা দুর্গাপূজাকে ওয়ার্ল্ড হেরিটেজে পরিণত করেছি, আর আরেক দিকে দুর্গাপুজোর মণ্ডপগুলো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ দিয়ে মানে জড়িয়ে দিচ্ছি, পলিটিক্যাল মানে বা অ্যাক্টিভিটি বা রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ক্লাবগুলো কিন্তু সার্বজনীন ক্যারেক্টার সত্যি নাক্ষরিক অর্থে হারাচ্ছে। আমি আবারও বলছি, 50-60-এর দশক থেকে শুরু করে মানে তৃণমূল কংগ্রেস আসা পর্যন্ত রাজনীতিবিদরা কি এই পুজোগুলোর সাথে যুক্ত থাকতেন না? শহরের পুজোগুলোর সাথে অবশ্যই যুক্ত থাকতেন, কিন্তু কখনোই রাজনীতিবিদরা মানে দলীয় নেতাদের ছবি মণ্ডপের মধ্যে টাঙিয়ে দেওয়া বা মানে উদ্বোধক তাদেরকেই আনা, তৃণমূল কংগ্রেসের বা বিজেপি বা রাজনৈতিক নেতাদেরকে আনা এবং তাদেরকে দিয়ে তারা আবার মানে দলীয় বক্তব্য রাখছেন উদ্বোধন করতে গিয়ে, এই ছবি কিন্তু অতীতে কখনো হয়নি। ফলে এটা কিন্তু একটা নতুন বিষয়, অভিনব বিষয়। ফলে আমি তোমায় বলছি এটা বাঙালির জন্য কনসার্নেরও বিষয়। দেখো, রাজনীতি তো আমাদের মানে সমস্যার প্রধান কারণ। কেন কর্ণাটক এগিয়ে গেল, কেন পশ্চিমবাংলা এগোতে পারলো না? আমাদের খারাপ রাজনীতির জন্য। কেন মানে দিল্লি এগিয়ে গেল, কেন পশ্চিমবাংলা আগাতে পারলো না? তার কারণটা হলো খারাপ রাজনীতি। কেন মহারাষ্ট্র ভারতবর্ষের মধ্যে মানে ক্যাপিটাল মানে ফিনান্সিয়াল ক্যাপিটাল হয়ে থাকলো? মহারাষ্ট্রের শুধুমাত্র মুম্বাইতে যে বাজেট তৈরি হয় সেটা পশ্চিমবাংলার কাছাকাছি অর্ধেক বাজেট। ফলে এই যে মহারাষ্ট্র এগিয়ে গেল, পশ্চিমবাংলা খারাপ থাকলো, তার কারণ পশ্চিমবাংলা খারাপ রাজনীতি। এই খারাপ রাজনীতি সমাজকেও গ্রাস করেছে, যার জন্য পুজো যেটা সমাজ থেকে উঠে আসার কথা ছিল, সমাজের মানুষের ইনভলভমেন্ট কথা ছিল, সেটা কিন্তু ক্রমশ আমি দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল পার্টির অধীনে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। তাদের প্রচারের মঞ্চ হিসাবে পুজো মণ্ডপগুলো ব্যবহার হচ্ছে। সেখানে কতটুকু ভক্তি আছে আর কতটুকু রাজনীতি আছে, এই প্রশ্নটা রাখবোই। পাশাপাশি তো এই প্রশ্নটা উঠবে যে যখন অমিত শাহ এসে বাংলায় সজল ঘোষের পুজো থেকে প্রচার করেন, এটা তো আপনাকে স্বীকার করতে হবে যে প্রচারের মঞ্চটা কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে। মানে এই সংস্কৃতিটা যেটা আপনি বলেন এক সময় যে বাঙালিকে আগে অন্য রকম ভাবে ভারতীয় চিন্ত, সংস্কৃতি মনস্ক আলাপ আলোচনার মঞ্চ হিসাবে এই জাতিটাকে চিনত, কিন্তু এখন বাঙালির চরিত্রটাও বদলে গেছে। ফলে আমি বলছি, আজকে যদি অমিত শাহ সজল ঘোষের ওখানে এসে পুজো করেন, এর মধ্যে দোষ কি আপনি কিছু দেখেন? কারণ বিরোধীরও একটা স্পেস লাগবে, এবং এটা করছে কারণ মমতা ব্যানার্জি এর আগে 14-15টা গান উদ্বোধন করা থেকে শুরু করে পুজো উদ্বোধন সবকিছুতেই রাজনীতিটা করেছেন। একেবারে মানে দেখো, এটা কাউন্টার হিসাবে করছে। তোমাকে আমি বলছি, কাউন্টার হিসেবে আমি একটা পরিসংখ্যান দিলে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। এটা টেলিগ্রাফ পত্রিকায় আমাকে কোট করে খবরটা বেরিয়েছে। সেটা হলো, বিজেপি যখন দেখলো যে রাজ্য জয়ের ভাবনা তাদের মধ্যে আসলো, তারা ভাবলো যে এই দুর্গাপূজার মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। স্থানীয় সবগুলো পুজো কমিটিতে তৃণমূলের প্রভাব, বিজেপি নেই। 2020 সালে তারা ভাবলো যে অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে দিয়ে কিছু উদ্বোধন করবে, এবং উদ্বোধন করতে মানে নরেন্দ্র মোদী বা অমিত শাহকে দিয়ে উদ্বোধন করবে, তার জন্য একটা পুজো মানে কমিটি খুঁজে পাচ্ছিল না। তোমার মনে থাকতে পারে ভবানীপুরে সায়ন্তন বসু চেষ্টা করছিলেন ভবানীপুরে একটা দুর্গ কমিটিকে সামনে রেখে তাদেরকে টাকা পয়সা দিয়ে যদি নরেন্দ্র মোদীকে দিয়ে উদ্বোধন করা যায়, তাহলে বাঙালির সাথে বিজেপির কানেকশন আছে, দুর্গাপূজার সাথে বিজেপির কানেকশন আছে, সেটা দেখানো যাবে। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের চাপে সায়ন্তন বসু ওখান থেকে পরাজিত হয়ে ফিরেছিলেন। সেই সময় তারা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু বারোয়ারি পুজো পাচ্ছি না আমাদের নিয়ন্ত্রণে, সবই তৃণমূলের শাসানিতে চলছে, ফলে তারা তখন ইজেডসিসিতে সরকারি মানে দলীয় অনুষ্ঠান শুরু করলেন, দলীয় পুজো আজও চলছে সেটা। এবং ভার্চুয়ালি নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন, তোমার মনে থাকে, খুব বড় বক্তৃতা করছিলেন, অঞ্জনা বসু ওর দায়িত্বে ছিলেন। তারপরে কিন্তু ছবিটা কিছুটা পাল্টেছে। বিজেপি ক্ষমতায় আসেনি, কিন্তু ছবিটা পাল্টেছে। মানে যে বিজেপি 2020 সালে নরেন্দ্র মোদীকে দিয়ে উদ্বোধন করবে, সেই জন্য একটা পুজো মণ্ডপ খুঁজে পাচ্ছিল না, সার্বজনীন পুজো মণ্ডপ খুঁজে পাচ্ছিল না তৃণমূলের বাধায়, সেই বিজেপি কিন্তু ক্রমশ একটু একটু করে কিন্তু সমাজে যে প্রভাব বাড়াচ্ছে, আদর্শগত প্রভাব বাড়াচ্ছে, নিয়ন্ত্রণ কিছুটা হলেও বেড়েছে, বিশেষ করে হিন্দু এলাকায়। সেটা আমি বুঝতে পারি কি করে। শুভেন্দু অধিকারী 2021 সালে 21টা পুজোর জন্য উদ্বোধনের ডাক পেয়েছিলেন, মানে উদ্বোধক হিসেবে ডাক পেয়েছিলেন 21 সালে। তারপরে ওটা 22 সালে বেড়ে ওই 33টার মতন হলো।
23 সালে ওর পুজো বেড়ে 46টা হলো, 24 সালে ওর পুজো বেড়ে ওই 80-র কাছাকাছি 77টার মতন হলো, সরি। আর এবছর 2025 সালে শুভেন্দু অধিকারী উদ্বোধক হিসাবে ডাক এসেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 117টা দুর্গাপুজো, এবং এর মধ্যে বেশ কয়েকটা বড় পুজো। এইভাবে বিভিন্ন মানে নেতাদের যদি পরিসংখ্যানগুলো দেখো, এগুলো আমার কাজের মধ্যে পড়ে যেহেতু, তাহলে কিন্তু বিজেপি কিন্তু জেলা স্তরেও বহু পুজো কমিটির উদ্বোধনে এবার ছিল। ফলে তৃণমূল কংগ্রেসের কাউন্টার হিসেবে পুজোগুলোকে নিয়ন্ত্রণ করা, তাদের মতন করে পুজো কমিটিগুলোকে ব্যবহার করা, পুজোর মানে যে সাজসজ্জা বা যে তোমার যে থিম, সেই থিমে বিজেপির ভাবনা বহু জায়গায় আসছে। অপারেশন সিঁদুর যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছে, সেখানে বেসিক্যালি তুমি দেখবে নরেন্দ্র মোদীর বক্তব্য স্থান পাচ্ছে, মানে ভিডিওর মধ্যে নরেন্দ্র মোদীকে হাইলাইট করা হচ্ছে, মানে হিরো হিসেবে হাইলাইট করা হচ্ছে। ফলে তুমি এবং সেখানে ভারতীয় জাতীয়তাবাদের ভাবনা স্থান পাচ্ছে। আবার তৃণমূলের যদি থিমগুলো দেখো, বহু জায়গায় দেখবে বাঙালি অস্মিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যোমকেশ বক্সী কোথাও কোথাও ভারত মানে বাঙালির অনুশীলন সমিতি, তো কোথাও মানে বাঙালি আনার একটা উদ্যোগ। মানে এটা খুব ইন্টারেস্টিং। এবার পুজোর যদি বলো বৈশিষ্ট্য, তাহলে সারা ভারত, পশ্চিমবাংলাতে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একদিকে যখন বাঙালি গুরুত্ব পাচ্ছে, আরেকদিকে কিন্তু জাতীয়তাবাদের ভাবনাকে গুরুত্ব দিয়ে বিজেপির পরিচালিত মণ্ডপগুলো বা তাদের নিয়ন্ত্রিত পুজো মণ্ডপগুলো বা কমিটিগুলো তাদের মতন করে কিন্তু জাতীয়তাবাদী ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে মণ্ডপগুলোতে। ফলে এটাও কিন্তু আরেকটা দিক যে এই বিজেপি 2020 সালের আগ পর্যন্ত ভীষণভাবে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেসের, যে কেন পুজো যেটা সমাজ দ্বারা পরিচালিত হওয়া কথা, সেটা কেন রাজনীতিবিদরা ঢুকছেন, শাসক দলের নেতাদের নিয়ন্ত্রণে যাচ্ছে, কেন সরকার অনুদান দেবে, সমাজ থেকেই তো রাম মন্দির তৈরি হয়েছে সমাজের টাকা দিয়ে, তাহলে পুজো কেন সমাজের টাকা দিয়ে হবে না। এই প্রশ্নগুলো যে বিজেপি রেখেছিল, সে কিন্তু শেষ পর্যন্ত ওই তৃণমূলের গলিতেই ঢুকে গেল। অর্থাৎ তৃণমূল যেভাবে পুজো নিয়ন্ত্রণের করে, পুজোগুলোকে কার্যত তৃণমূলীকরণ করেছে, সেই কায়দাতেই কিন্তু বিজেপিকরণ করার চেষ্টা করছে। এখন শাসন ক্ষমতায় নেই, তাই অনেকটা পারছে না, কিন্তু যখন শাসন ক্ষমতায় আসবে, যদি আসে কোনোদিন, তাহলে বিজেপিও যে তৃণমূলের মতন পুজো কমিটিগুলোকে 100% নিয়ন্ত্রণ করবে, তার ভবিষ্যৎবাণী আমি আজই করে দিতে পারি, এবং মিলে যাবে। দেখবে এই পুজো কমিটিগুলো কার্যত গেরুয়া শিবিরের দ্বারা পরিচালিত হবে, এবং তারা যেভাবে চাইবে, যেভাবে প্রচার চাইবে, সেইভাবেই হবে। ফলে আমি আবারও বলছি, আমার আজকের আলোচনার মূল যে বিষয়, আজকের দিনে তৃণমূল আসার পর থেকে পুজোগুলো সার্বজনীনতা হারাচ্ছে। সার্বজনীন দুর্গাপুজো ক্রমশ দলীয় পুজোতে পরিণত হচ্ছে। আগামী দিন যারা ক্ষমতায় আসবে বলে জানাচ্ছেন, তারাও কিন্তু একই রাস্তায় পুজোগুলো দলীয়করণে বিশ্বাস করছেন, তাদের নেতাদের দিয়ে পুজোগুলো উদ্বোধন করাচ্ছেন, মঞ্চে বিরোধী শিবিরকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন। ফলে এর ছবি কিন্তু আমি কি বলছি যে আজকে আগামী দিন দুটো ক্ষেত্রেই কিন্তু বাঙালি দুর্গোৎসব ক্রমশ কিন্তু দলীয়করণে পর্যবসিত হচ্ছে। সত্যি ভাবলে অবাক লাগে, যদি এই ভবিষ্যৎবাণীর 50% সত্যি হয়, তাহলে বাঙালির দুর্গাপুজো ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। বাঙালির দুর্গাপুজো তো আমাদের বেড়ে ওঠার অবিচ্ছেদ্য একটা অংশ। সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে এখন রাজনৈতিক ডিবেট শো, শেষ কোথায় কেউ জানে না, প্রশ্ন উঠলে উত্তর নেই, বিতর্ক হলে শেষ নেই। যাই হোক, সময় সবকিছুর উত্তর দেয়, সময়ের থেকে বড় উত্তর আর কেউ কিছু দিতে পারে না। দুর্গাপুজো বাঙালি জীবনের সঙ্গে ছিল, আছে, থাকবে, কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত এই দুর্গাপুজোকে রাখতে পারবে তো? প্রশ্ন কিন্তু তুলে দিলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। অত্যন্ত ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও। শারদিয়া সকলের ভালো কাটুক, সুস্থ কাটুক, সাবধানে কাটুক। ধন্যবাদ।